শাহরিয়ার সোহেল যশোর থেকে কি পার্টিসিপেট করছে? আপু মাইক্রোফোনটা মিউট হয়ে আছে, হ্যাঁ, শিমুল আপু। মাইক্রোফোন মিউট। মাইক্রোফোন মিউট। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তুমি অমরতার বাণীবাহক, তুমি কল্যাণের বাণীবাহক। তোমাদের চোখে অনাগত সুদিন খেলা করে, তাই তো পদধ্বনি শুনি অনাগত সূর্যের। সুপ্রিয় সুধী, শিক্ষকের কলাম গ্রুপের আজকের এই কথা ও কবিতায় কিছুক্ষণ এই আজকের আয়োজনে সবাইকে সুস্বাগত। শিক্ষকের সৃজনশীল কর্ম গড়বে ভবিষ্যৎ প্রজন্ম। যে যেখানে বসে আমাদের এই আজকের কাব্যময় সন্ধ্যা উপভোগ করছেন, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গুণী, প্রতিশ্রুতিশীল এবং প্রতিভাবান কিছু শিক্ষক যারা আলোকিত এবং যাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরব, তাদের পরিচয় আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব এবং আজকে আশা করি তাদের এই আয়োজন আপনাদের ভালো লাগবে। তারা সবাই স্পন্দনের কাব্যকথা নামে একটি কবিতা সংগঠনের সাথেও যুক্ত, যাদের হৃদয় কবিতা, যারা কবিতাকে ভালোবাসেন এবং কবিতাকে লালন করেন। আর পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি আমি শিমুল সুলতানা আপনাদের সাথে। আবারও সুস্বাগত কবিতার স্বজনদেরকে। আমি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সামনে। সুপ্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যারা রয়েছেন, আমি তাদের সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি সৈয়দা সালিহা ফেরদৌস, যার জন্ম জামালপুরে এবং কর্মরত আছেন শেরপুরে। বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে যার সরব উপস্থিতি, সঞ্চালনা, লেখালেখি, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড যার শখ। ছায়ানীড় নামক একটি সম্মাননা স্মারক পেয়েছেন। এছাড়াও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা সহ নানা অর্জন রয়েছে তার ঝুলিতে। তিনি বিভিন্ন দৈনিকে, স্থানীয় এবং জাতীয় দৈনিকে ছড়া, কবিতা, গল্প লেখালেখি করছেন সেই ছোটবেলা থেকেই, এবং তার একটি একক গ্রন্থ সহ 4টি যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে। আরো পরিচয় তার শুনবো আমরা তার মুখে কিছুক্ষণ পরে। সুস্বাগত সালিহা আপু আমাদের এই আসরে। ভালো আছেন আপু? জি আপু, এবারে আমি যাকে পরিচয় আপনাদের জি আরো অনেক কথা শুনবো আমরা, আগে পরিচয় করিয়ে দিচ্ছি সবাইকে। আমাদের এবারে আসলে পরিচয় করিয়ে দিচ্ছি আরেকজন গুণীকে, যার নাম সঙ্গীতা আচার্য, যিনি কর্মরত আছেন গাজীপুরে। তিনি আবৃত্তি উপস্থাপক হিসেবে স্বনামধন্য। তার নানা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে তার কর্মকাণ্ড। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বন্ধু সভার সভাপতি, লিও ক্লাব, আবৃত্তি সংগঠন ধ্বনি, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং বাংলাদেশের ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন মুক্ত আসর, বাংলাদেশ ওমেন্স টিচার্স অ্যাসোসিয়েশন সহ অনেক কর্মকাণ্ডে তিনি যুক্ত রয়েছেন এবং আছেন। সংসদ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের পাঠদান কর্মসূচিতেও তিনি সক্রিয় অংশগ্রহণ করে চলেছেন। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসি এর ইউনাইটেড ফ্যামিলি স্কিলস প্রোগ্রামের একজন শিশু প্রশিক্ষক, যার নিজের এ বর্ণাঢ্য কর্মকাণ্ডের হাতেখড়ি হয়েছিল শিশু একাডেমিতে কবিতা আবৃত্তি, নাচ, গান শেখার মাধ্যমে। এই গুণী শিক্ষককে অনেক অনেক শুভকামনা। সঙ্গীতা দিয়ে আপনাকে সুস্বাগত আমাদের আসরে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি আপা। অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। এবারে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনিও একজন গুণী শিক্ষক, ফারজানা ইয়াসমিন বিথি, যিনি কর্মরত আছেন খুলনা সদরে। আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয় এবং সঞ্চালনা, এই সকল কর্মকাণ্ডে যার সরব উপস্থিতি। ভার্চুয়াল প্ল্যাটফর্মেও তার রয়েছে সক্রিয় অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিমণ্ডলে তার ভালো থাকা। শিক্ষক হিসেবেও পেয়েছেন স্বীকৃতি। 2017 সালে তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা হয়েছেন জেলার। ধন্যবাদ ফারজানা ইয়াসমিন বিথি। আমরা আরো অনেক কথা শুনবো, আবৃত্তি শুনবো। সুস্বাগত আমাদের এই কবিতার আসরে।
ভালো আছেন আপু, বিথি আপু? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। জি, আমি জি, ভালো আছি। ধন্যবাদ। আপনি সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাদের সাথে জি, যারা যুক্ত আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ বিথি আপুকে। এবারে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি সাখাওয়াত সৈকত। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যিনি শিক্ষক বাবার আদর্শকে বেছে নিয়েছেন তার নিজের আদর্শ হিসেবে। ছাত্র জীবন থেকেই লেখালেখি, নাট্য অভিনয়, আবৃত্তির সাথে যুক্ত। বাড়ি চাঁপাই নবাবগঞ্জ। কবি, লেখক এবং আবৃত্তিকার হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে এবং আগামী বইমেলায় তিনি একটি কাব্যগ্রন্থ প্রকাশের সকল কর্মকাণ্ড সম্পন্ন করেছেন এবং একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করেন। তাছাড়াও তার অসংখ্য লেখা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার স্পন্দনে কাব্যকথায় তার রয়েছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। ধন্যবাদ সাখাওয়াত সৈকত। আমাদের এই আসরে আপনার আবৃত্তি শুনবো আর আপনার কথাও শুনবো। আমাদের আসরে সুস্বাগত। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও ধন্যবাদ জি, আপা, এত সুন্দর একটা আয়োজনে আমাকে সংযুক্ত করার জন্য। সত্যি আমারও খুব ভালো লাগছে। আমি মনে করি আজকের আয়োজন খুবই সার্থক। শিক্ষকের কলাম গ্রুপ ধন্য হয়েছে আপনাদের মতো গুণী শিক্ষকের পদচারণায়। আমরা আসলে কবিতা দিয়েই শুভ সূচনা করতে চাচ্ছি। শুরুতেই সঙ্গীতাদির কাছে চলে যেতে চাই, কথা না বাড়িয়ে। কথা বলবো আমরা আস্তে আস্তে। তো সঙ্গীতাদি, শুরুতেই আপনার কাছে যাচ্ছি। আপনি অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, যার গুণের কথা আমি এই ছোট্ট পরিসরে হয়তো বলতে গেলে আপনাকে নিয়ে একটি পর্ব করতে হবে। তো খুব সংক্ষেপে আপনি আপনার একটু পরিচয় দিয়ে আপনি আপনার প্রথম কবিতাটি আমাদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন। আমি জানি যে আপনি যে কবিতা পড়তে যাচ্ছেন সেই কবিতাটি অনেকেরই অনেক প্রিয় একটি কবিতা, যে কবিতায় একটি স্বপ্নের কথা বলে। যেভাবে একজন শিক্ষক লালন করে তার ভিতরে ছোট্ট শিশুকে, তার একটি স্বপ্নকে, আগামী পৃথিবীকে, ঠিক এই কবিতার মধ্যে হয়তো ফুটে উঠেছে সেই রকমই একটি গল্প। আশা করছি সবার ভালো লাগবে, সবাই আমাদের সাথে থাকবেন। সঙ্গীতাদি, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আপনার কবিতায়, আপনার কথায়। ধন্যবাদ শিমুল আপা। আসলে আহ, যারা নিজে যত গুণী তাদের মনটা মনে হয় এত বড়ই হয়। শিমুল আপা আমাকে এত মানে সুন্দরভাবে এত বড়ভাবে উপস্থাপন করেছেন। আমি কিন্তু আসলে খুবই সামান্য একজন মানুষ। চেষ্টা করি আহ, যখন হচ্ছে নিজের সহকর্মী বা সমমনা কাউকে পাই চেষ্টা করি কিছু করার জন্য। তো আমি বোরান বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় গাজীপুর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার কবিতায়। কবিতাটি হলো মেঘবালিকার জন্য রূপকথা, জয় গোস্বামীর। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলেছে শুনবো না যা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবে? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো,
আমি এখন মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় পা থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে হারিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি শুধু বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায়। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, এতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। আমরা এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, বর্ষা শেষে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে এলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধুই কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদেরই লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার, সেই রূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, ওসব হিসেব আর ধরিনি। খাতার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এডাল ওডাল উড়ছে পাখি, বলছে ওরা এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউই যায় না কোনো দিনই। এখন কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ঘুরে বেড়ায় সোনায় মোড়া মায়া হরিণী, কিশোর বেলার সেই হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ধন্যবাদ। ধন্যবাদ সঙ্গীতা আচার্য। কিশোর বেলায় আমরা ফিরে গেছি, সকলের ভিতরেই যেন সেই কিশোর, সেই কৈশোরের একটি দিন আমাদের চোখের সামনে ভেসে উঠলো। আসলে এই কবিতাটি আমাদের অনেক দিন মনে থাকবে। এবারে আমরা আসলে কৈশোরে ফিরে গিয়েছিলাম। রক্তের অক্ষরে বর্ণমালার সব অক্ষর লাল হয়ে গেছে আমাদের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। এবারে আমাদের পরিবেশনা ফারজানা ইয়াসমিন বিথির কণ্ঠে। স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, সেই কবিতাটি, বিখ্যাত কবিতাটি আমরা শুনবো ফারজানা ইয়াসমিন বিথি আপুর কণ্ঠে। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল।
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিন রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের প্রিয় স্বাধীনতা প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধু ধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। 7 কোটি প্রাণীর সেই মুগ্ধ উচ্চারণ, সেই পিতার কণ্ঠস্বর আজও বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়। ধন্যবাদ বিথি আপু। বিথি আপু, আপনি কোন প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নামটি আমাদেরকে একটু বলুন, এরপরই আমরা চলে যাব পরের কবিতায়। ধন্যবাদ আপু। ফারজানা বিথি আপু, আপনার জি, হ্যাঁ জি শুনতে পাচ্ছেন? আমাকে হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ জি জি আপু, আমি ফারজানা শোনা ইয়াসমিন, যাচ্ছে। আমি সহকারী শিক্ষক, ডিয়াল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুলনা সদর, খুলনা থেকে। হ্যাঁ ধন্যবাদ বিথি আপু, আপনার কাছে আবারও আসবো। মিউট হয়ে গেছে, আপনার মাইক্রোফোন মিউট হয়ে আছে শিমুল ম্যাম। জি, বাঙালির কাব্য ভাবনায় নিত্য সহচর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো আমাদের সে বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ দিয়ে। আবৃত্তি করছেন সাখাওয়াত সৈকত। তাকে অনুরোধ করব তার পরিচয় একটু দিয়ে কবিতাটি শোনানোর জন্য। ধন্যবাদ শিমুলাপা। আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন কি? জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আমার পারফর্ম মিউট থাকি, সবাই নিজেকে মিউট করে রাখি। আমি সাখাওয়াত সৈকত, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ উপজেলার আন্ডারে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
কর্মরত আছি। বর্তমানে কবিতার সাথে যুক্ত আছি, আবৃত্তির সাথে যুক্ত আছি ভালোবাসার তাগিদে। কবিতা ভালোবাসি, আবৃত্তি প্রাণের টানে করি। ইতিমধ্যে একটি সংগঠন গড়ে উঠেছে সবার আন্তরিকতায়, স্পন্দনে কাব্যকথা। সেই সূত্র ধরে আজকে আমরা সবাই মিলে স্পন্দনে কাব্যকথায় আমরা সবাই অংশগ্রহণ করছি এবং সকলের শুভকামনা আশা করছি। এবারে চলে যাই আমার কবিতা। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। আজি এ প্রভাতে রবির ঘর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারে, থর থর করে কাঁপেছে ক্ষুধার, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ভেনিল শরীর, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ এমন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধেরে আজকে প্রাণের সাধন। লহরীর লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডাক। আমি ঢালিব করুণ ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এড়াইয়া ফুল কুড়াইয়া, ধামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, ভেসে খাল খাল গেয়ে কলকল, তালে তালে দেব তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, ইয়ে কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির ঘর। ধন্যবাদ। ধন্যবাদ সাখাওয়াত সৈকত। কবিগুরুর প্রতি এই শ্রদ্ধাঞ্জলি হৃদয়কে ছুঁয়ে গেল। এবারে আমরা যে কবিতাটি শুনবো, সেই কবিতাটি নারীদেরকে উৎসর্গ করে। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, হেলা করে মোরে রাখিবে পিছে, সে নহি নহি। এবারে আমরা আবৃত্তি শুনবো সৈয়দা সালিহা ফেরদৌসের কাছে, শুভ দাশগুপ্তের একটি বিখ্যাত কবিতা আমি সেই মেয়ে।
সৈয়দা সালিহা ফেরদৌস, আপনাকে অনুরোধ ধন্যবাদ। করছি আপনার পরিচয় একটু দিয়ে আপনি কিছু বলে শুরু করুন আপনার কবিতা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শিমুল আপুকে যে এত গুণীজনের মাঝে আমাকে একই স্ক্রিনে যুক্ত করার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার পরিচয় দেওয়ার আগে আমি শিমুল আপু সম্পর্কে একটু বলবো, মানে না বললে যেন তৃপ্তি পাচ্ছেন এরকম একটা ব্যাপার। আজ আমাদের একজন বলিষ্ঠ অভিনেতা, মঞ্চের দুর্দান্ত অভিনেতা, ছোট পর্দার একটা উজ্জ্বল মুখ, আলী যাকের, উনি প্রয়াত হয়েছেন। আসলে সৃষ্টিশীল মানুষগুলো কখনোই প্রয়াত হয় না, হয়তো তাদের দৈহিক একটা প্রস্থান ঘটে। তো উনার একটা ছোট্ট একটা কথা দিয়ে আমি শুরু করব। উনি একটা অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে ছিলেন। তো তখন উনি নিজের সম্পর্কে এভাবেই বলেছিলেন যে একটি আয়োজন হচ্ছে একটি ম্যাচ বাক্স, সেই ম্যাচ বাক্সের প্রতিটি দেশলাই কাঠি হচ্ছেন তার কলাকুশলী, আর উপস্থাপক হচ্ছেন সেই দক্ষ কৌশলী হাত, যিনি জানেন যে সেই দেশলাই কাঠিটা ঠিক কোথায় ঘষে দিলে আগুনটা দাও দাও করে জ্বলে উঠবে। এবং শিমুল আপু আমার মতো এমন সামান্য একজনকে যখন এত অসামান্য ভাবে এত চমৎকার ভাবে উপস্থাপন করলেন, আমি সত্যি আপ্লুত এবং আমার মনে হলো সেই দক্ষ মানুষটার হাতেই আজকের এই চমৎকার আয়োজনের উপস্থাপনার দায়িত্ব পড়েছে। সত্যি আমরা ভাগ্যবান এরকম গুণী একজন মানুষ আমাদের এই অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে আছেন, এবং আমার চারপাশেই তো আজ গুণীদের সমারোহ। আমার আসলে পরিচয় এত বেশি দিয়ে ফেলেছেন, আমি তার কিছুই না, সাথে যে যোগ করবে এরকম কোনো পরিচয় পাচ্ছি না, তবু একটু বলি। আমার নাম তো স্ক্রিনে দেওয়া আছে, সৈয়দা সালিহা ফেরদৌস। ছোট্ট একটি নাম আছে পারিবারিক বলয়ে, সেটা হচ্ছে সুমি। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছি। আমি চিঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শেরপুর জেলার ঝিনাইদহ উপজেলাতে কর্মরত আছি। লেখালেখিটা অনেকটা নেশার মতো, ছোটবেলা থেকেই কেমন করে যেন লেখালেখির সাথে জড়িয়ে গেছি। দীর্ঘ সময় পেলে সেই গল্প অবশ্যই আরেকদিন করব। আর আজ যদি অনুষ্ঠানের ফাঁকে কখনো সময় হয়, সুযোগ হয়, কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। আর গল্পে গল্পে বাকি পরিচয় আমরা পরিচিত হব, পরিচয় দেওয়ার তারও সুযোগ হবে। আমি এখন আবৃত্তিতে চলে যাচ্ছি। আবৃত্তি করছি শুভদাস গুপ্তের কবিতা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে। না না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ মুখ ত্বক চুল সকলের দর কষাকষি, কালো না ফর্সা, খাঁদা না টিকলো, কুটকুটে না টানা টানা, লম্বা নাকি বেটে, যার মাথার বাইরেটা নিয়ে সকলের ভাবনা, যার মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি এমনকি কাঁদলেও তা
লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে না, পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেয়া হয়েছে পুতুল, পুতুলে আদল পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি 5 বছর বয়সে যে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতম হয়েও স্বামীর গরবে হয়েছি গরবী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। আমি সেই মেয়েটি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুবড়ে পড়েছি সতীকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে, ওরে ওটা কবিতা হয়নি রে, ওটা পদ্য হয়েছে, পদ্য। আমি বুঝতে পারিনি যে 21 শতাব্দীর এই সময়ে এসে দাঁড়িয়েও এ পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি, জানেন জানেন, আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বলে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা। শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির যে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে তীরে পান্না। আমি সেই মেয়েটি, জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের এতগুলো বছর কেবল ভুলের পর ভুল, পুনরূপী ভুল করে চলেছি। অন্ধকারে দিনে ফিরতে পারি না বলে কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নি শুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা 21 শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছে। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আপনারা আপনারা আপনার নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। ধন্যবাদ। অপূর্ব সালিহা ফেরদৌস ম্যাম, কবিতায় হারিয়ে গিয়েছিলাম সেই নারী সত্তায়, যাকে এক হাতে দেবী দুর্গার মতো কতগুলো কাজ করতে হয়। সকলের চোখে এখন সেই নারী মুখকেই ভেসে উঠেছে মায়ের মুখ, বোনের মুখ, বাংলার মুখ। এভাবেই একজন নারী হয়ে উঠুক পরিপূর্ণ মানুষ, এই প্রত্যাশা আমাদের। আমরা আবারও সালিহাপার কাছে আসব, তার আগে এবারে যেতে চাচ্ছি সাক্ষাৎ সৈকত ভাইয়ের কাছে। তিনি আমাদেরকে কোন কবিতাটি পরিবেশন করবেন, প্রস্তুতি নিন।
আমি শিক্ষকের কলাম সম্পর্কে একটি কথা বলছি। শিক্ষকের কলাম এমন একটি গ্রুপ যেখানে শিক্ষকদেরকে উজ্জীবিত করে শিক্ষা, সাহিত্য, প্রযুক্তি, সাংস্কৃতিক সকল কর্মকাণ্ডে। তাই এর সদস্য সংখ্যা এখন 7,500-এর কাছাকাছি। এগিয়ে চলছে তাদের কার্যক্রম। এরকম সারা দেশ থেকে প্রতিভাবান শিক্ষকদেরকে তুলে এনে তাদেরকে পরিচিত করা, তাদের সেই প্রতিভাকে তুলে ধরাই, এরকম এভাবেই যদি এগিয়ে আসে অন্য সবাই, তাহলে আমাদের দেশের এই প্রতিভাবান শিক্ষকবৃন্দ তাদের সকল প্রতিভার প্রকাশ ঘটাতে পারবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। তো কবিতা জীবনের কথা বলে, আসুন আমরা কবিতাকে ভালোবাসি। সাখাওয়াত সৈকত ভাই, আপনার উপস্থাপনে আমরা ফিরে যাচ্ছি। ধন্যবাদ আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি বরাবরই প্রেমের কবিতা পছন্দ করি, দেশের কবিতাও করি। তবে নির্মলেন্দু গুণের বৈশিষ্ট্য হচ্ছে উনি একজন প্রেমের চরম একটা অনুভূতি প্রকাশ করে, তার কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পায়। সেরকমই একটা প্রেমের কবিতা আমি এবার পড়ার চেষ্টা করছি। কবিতার নাম ওটা কিছু নয়। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হইনি। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ফুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙ্গুল। এবার স্পর্শ করে। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী। গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি, আমার যৌবন। সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে। ওটা নদী, নীল হয়ে জমে আছে ঘাসে, এর ঠিক ডান পাশে। ওইখানে হাত দাও। হ্যাঁ হ্যাঁ, ওটা বুক। ওইখানে হাত রাখো। ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল। তুমি থাকো। ধন্যবাদ। কবিতার মগ্নতায় হারিয়ে গেছিলাম নির্মলেন্দু গুণের সেই বিখ্যাত কবিতায়। ধন্যবাদ সাখাওয়াত সৈকত ভাইকে। কবিতা হৃদয়ে রং ছড়িয়ে দেয়। মন বলে কবিতা যেন অপার সম্ভাবনার হাতছানি, স্বপ্ন প্রান্তে বাস্তব সবুজকে ছুতে চাওয়া। তাই তো এ ভাষা যে বোঝে সে তো ঐশ্বর্যবান। প্রকৃতি প্রেমে, স্বদেশের ভালোবাসায় আমরা কবিতাকে ভালোবাসি বলেই এই কবিতা প্রেমিক কয়েকজন এখানে বসেছি। আর যারা দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন তাদেরকেও ধন্যবাদ, তারাও আমাদের এই কবিতাগুলো শুনছেন, কারণ তারাও কবিতাকে ভালোবাসেন। এবারে যার কাছে আমরা আসছি, ফারজানা ইয়াসমিন আপু, আপনি কি আমাদের জীবনানন্দ দাশের কোনো কবিতা শোনাবেন? ধন্যবাদ শিমুল আপু। আমি জীবনানন্দ দাশের নদী কবিতাটি শোনাতে পারি। আর তার আগে আপনাকে ধন্যবাদ দিয়ে নি, অসাধারণ উপস্থাপনা আপনি করছেন। খালিহা যেটা বলেছেন যে সামান্য ব্যক্তিদের আপনি অসামান্য করে উপস্থাপন করছেন, আপনার একটি অসাধারণ গুণ, সেটা আপনি আপনার কথার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন দর্শকদেরকে। আমরা আসলে খুবই সাধারণ, আমি নিজের কথা বলবো, খুবই সাধারণ একজন শিক্ষক। কবিতার সাথে আছি, কবিতার প্রেম, ভালোবাসি কবিতাকে, কবিতা আবৃত্তি করতে তাই আছি।
আসলে খুবই সাধারণ। তো আপনি জীবনানন্দ দাশের কথা বলেছেন, আমি ওনার একটি কবিতা আবৃত্তি করব, নদী। রাই সর্ষের ক্ষেত সকালে উজ্জ্বল হলো, দুপুরে বিবর্ণ হয়ে গেল। তার নদী, নদী তুমি কোন কথা কও, অসহ্যে ডালপালা তোমার বুকের পরে পড়েছে যে, জাবের ছায়ায় নীল হলে তুমি। আরো দূরে চলে যাই, সেই শব্দ, সেই শব্দ পিছে পিছে আসে। নদী নাকি, নদী তুমি কোন কথা কও, তুমি যেন আমার ছোট মেয়ে, আমার চেয়ে ছোট মেয়ে। যত দূর যাই আমি, হামাগুড়ি দিয়ে তুমি পিছে পিছে আসো, তোমার ঢেউয়ের শব্দ শুনি আমি। আমারই নিজের শিশু সারা দিন নিজ মনে কথা কয় যেন, কথা কয়, কথা কয়, ক্লান্ত হয় না। এই নদী একপাল মাছরাঙা, নদীর বুকের রামধনু, বকের ডানার সারি, সাদা পদ্ম, নিস্তব্ধ পদ্মের দ্বীপ নদীর ভিতরে। মানুষেরা সেই সব দেখে না। কখন আমের বনে চলে গেছি, এইখানে কোকিল, কোকিলের সাথে, এখানে হাওয়ায় যেন ভালোবাসা বীজ হয়ে আছে। নদীর নতুন শব্দ এইখানে, তার যেন ভালোবাসা পুষে রাখে বুকে। সোনালী প্রেমের গল্প সারা দিন পড়ে, সারা দিন পাখি তাহা শোনে, তবু শোনে সারাদিন পাখিরা তাদের গানে, এই শব্দ তবু পৃথিবীর খেতে মাঠে ছড়াতে পারে না। নদীর নিজের শব্দ এ যে, নদী তুমি কোন কথা কও, গাছ থেকে গাছে আর মাছ থেকে রোদ শুধু শুধু মরে যায়। সব আলু কোন দিকে যায়, নিজের মুখের থেকে রোদের সোনালি রেণু মুছে ফেলে নদী। শুধু তার ফুল নিয়ে খেলিবার স্বাদ, ফুলের মতো কোনো ভালোবাসা নিয়ে। ধানের কঠিন খোসা, খড়, হিম শুকনো সব পাপড়ির মাঝে সেই মেয়ে ইতস্তত হচ্ছে। গান গাই নদী, নদীর শব্দ শুনি আমি। নদী তুমি কোন কথা কও। ধন্যবাদ। ধন্যবাদ ফারজানা বিথি আপু। মনে হলো যেন নদীতে অবগাহন করে, কবিতায় স্নান করে আমরা যেন পরিশুদ্ধ মানুষ। কবিতা আসলে এমনই একটি জিনিস যা আমাদেরকে পরিশুদ্ধ করে, প্রকৃত মানুষ হিসেবে নিজেকে দেখতে, আবিষ্কার করতে। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি দু একজনের নাম বলছি, আমাদের প্রযুক্তিগত সমস্যার কারণে সকল কমেন্টস গুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তারপরও আমরা দেখতে পাচ্ছি সোহেল রানা, হাসিনা বেগম, নুরানি আকিদা আপু লিখেছেন অনেক অনেক সুন্দর আবৃত্তি। হাসিনা বেগম আপু লিখেছেন যদি সম্ভব হয় জসিমউদ্দিনের প্রতিদান কবিতাটি শোনানো যাবে কিনা। আবারও লিখেছেন দারুণ উদ্যোগ। আলিয়া খাতুন আপু লিখেছেন সঞ্চালক মহোদয়, অংশগ্রহণকারী স্যারদের সকলকে দোয়া এবং শুভকামনা। নুরানি আকিদা আপু লিখেছেন আবারও অসাধারণ। আমাদের সাথে আরো যারা যুক্ত আছেন, মোহাম্মদ জুয়েল স্যার সহ আরো অনেকেই, সকলে কমেন্টস এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আবারও আমরা পরবর্তীতে তাদের মন্তব্যগুলো পড়বো। এবারে আমি আসছি সালিহা আপুর কাছে। সালিহা আপু, আপনি আমাদেরকে এবারে কি কবিতা শোনাবেন? ধন্যবাদ শিমুল আপুকে আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমি এখন শোনাতে চাচ্ছি নির্মলেন্দু গুণের একটি কবিতা। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রয়াণের যে একটা হৃদয় বিদারক আখ্যান, সেটা অনেকটা কল্প কাহিনীর মাঝে তুলে ধরেছেন কবি নির্মলেন্দু গুণ তার সেই রাত্রির কল্প কাহিনী কবিতাতে। আবৃত্তি করার চেষ্টা করছি নির্মলেন্দু গুণের কবিতা সেই রাত্রির কল্প কাহিনী। সুপ্রিয় দর্শক, সাথে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই কণ্ঠস্বরের জন্য। প্রতিবার শীত আসলে আমার এটা একটা সমস্যা যে পুরো শীতকালটাই কণ্ঠটা একটু বসে থাকে।
এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আবৃত্তি করার চেষ্টা করছি সেই রাত্রি কল্পকাহিনী। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর গেছে তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসির, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিত স্ত্রী আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই করবিল কাজী মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদের দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মাঝে মরেছে দুজন প্রতিবাদী, কর্নেল জামিল এবং নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছ চোখে, লুঙ্গির উপর সাদা ফিনি ফিনি সাতি মার্চের পাঞ্জাবি, মুখে কালো পাই, তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমাকে তখন খুব অচেনা ঠেকেছিল। তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ, বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক হায়। তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপল না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্যের চেয়ে বেশি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম। তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার হাজার পাখির ঝাঁক ডানা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে উমড়ে খেয়ে পড়ল। কিন্তু তোমার রক্তস্রোত বন্ধ হলো না। সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত, সেই লাল টুকটুকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগে আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার
বাঁশি বাজারে। ধন্যবাদ। ধন্যবাদ সালিহা ফেরদৌস। এত সুন্দর, অনবদ্য আর সেই মহাপুরুষকে নিয়ে, সেই হ্যামিলনের বাঁশিওয়ালাকে নিয়ে আপনি যে কবিতাটি আবৃত্তি করলেন, আমরা যেন হারিয়ে গিয়েছিলাম। ৩২ নম্বরের সিঁড়ির রক্তস্রোত মিশে গেছে বঙ্গোপসাগরে, পেরিয়ে সব সবুজের গালিচা একাকার হয়ে রয়ে গেছে অন্তরে। আজ ঠিকই আমরা সেই দিনটিকে স্মরণ করছি, আমাদের হৃদয়ের অর্ঘ্য আমরা তাকে তার পায়ে তুলে দিচ্ছি। ধন্যবাদ সালিহা আপু। এবারে আমরা যাব সাক্ষাৎ সৈকত ভাইয়ের কাছে তার কবিতায়। তার আগে আমরা আরো দু একজন দর্শকের কমেন্টস নিয়ে নিচ্ছি। মোহাম্মদ জুয়েল তিনি লিখেছেন, চমৎকার আয়োজন। ফাল্গুনী রায় চৌধুরী তানিয়া লিখেছেন, খুব সুন্দর। খান জাহাঙ্গীর আলম লিখেছেন, ফারজানা আপুর আবৃত্তি ভালো লাগলো। শায়েজ বজরুল ভাই লিখেছেন, সুন্দর হচ্ছে। আরো অনেকে আমাদের সাথে আছেন যারা কবিতাকে ভালোবাসেন, তারাই আমাদের সাথে আছেন। আর যে কবিতা শুনতে জানে না, সে তো ঝড়ের আর্তনাদ শুনবে। ধন্যবাদ। সাক্ষাৎ সৈকত ভাই, আপনার কাছে ফিরে যাচ্ছি আপনার কবিতায়। ধন্যবাদ। কবিতা আগে আরেকটি কথা বলবো যে মানুষের ইতিহাসে এমন কিছু সুস্থ অসুস্থ মানুষ থাকে যারা কবিতা দিয়ে অসুস্থ হয়, আবার কবিতা দিয়ে সুস্থ হয়। এমন অনেক মানুষ দেখা গেছে জীবনে। কারণ কবিতা যে একটা প্রাণ খুঁজে পাওয়া যায়, অসুস্থ মানসিকতা নিয়েও একটা কবিতা পড়েও একটা মানসিকতা ভাবে সুস্থ হওয়া যায়। যাই হোক, আমি এবার কবিতার একটি হেলাল হাফিজের কবিতা প্রস্থান আবৃত্তি করার চেষ্টা করছি। এখন তুমি কোথায় আছো, কেমন আছো পত্র দিয়ে? এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালের তাল পাখাটা খুব নিশীথ তোমার হাতে কেমন আছে পত্র। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, দারুণ চোখে তাকিয়ে থাকে তোমার কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় হাসতে বলে প্রেমের বাণী। পত্র দিও, পত্র দিও, আর না হলে যত্ন করে ভুলে যেও। গিয়ে থাকলে আমার কাছে কার কি পাবে? আমি না হয় ভালোবেসে ভুল করেছি, ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়? এক জীবনে কতটা নষ্ট হবে, এক জীবনে কতটা নষ্ট হবে, এক মানবী কতটাই কষ্ট দেবে, কষ্ট দেবে, কষ্ট দেবে। ধন্যবাদ। আমরা কষ্ট পেতে চাই না। এই মুহূর্তে যে দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন তাদের দু একটি কমেন্ট পড়ছি, তারপরে আমরা আবার যাব ফারজানা বিথি ম্যামের কাছে। এমডি আলামিন শাহেদ ভাই লিখেছেন, শিমুল সুলতানা কবি, বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, শিক্ষক, সঞ্চালনায় খুবই খুবই ভালো লাগছে, শুভকামনা সবার জন্য। রোজিনা সুলতানা, রোজি আপু, খুব মিস করছি, শুভকামনা রইল। আপু জ্বরে আক্রান্ত হয়েছেন, তারও এখানে থাকার কথা ছিল, ধন্যবাদ তার জন্য।
থাকার জন্য আমাদের সাথে। আমরা দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। মুকুট মেহেদি আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আলেয়া খাতুনও শুভকামনা জানিয়েছেন। নুরানী আকিদ আপু আবারও কমেন্ট করেছেন। স্বর্ণলতা ঘোষ নিজেও একজন আবৃত্তিকার, তিনি আমাদেরকে লিখেছেন, দারুণ আবৃত্তি শুনছি প্রিয় শিক্ষক বন্ধুদের সাথে। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণলতা ঘোষ। 92 বিএনএন 92 লিখেছেন, আবুল হাসানের কবিতা হলে ভালো লাগতো। স্বর্ণলতা ঘোষ লিখেছেন, চমৎকার আয়োজন। শাহেজ ভাই লিখেছেন, সুন্দর হচ্ছে। মোমেন শাহী দর্পণ লিখেছেন, খুব সুন্দর। আব্দুর রাজ্জাক খোকন লিখেছেন, অসাধারণ। তিনি আবারও লিখেছেন, অভিনন্দন। আরো অনেক কমেন্ট, শুভেচ্ছা, অনন্য উপস্থাপন। বিথি সরকার লিখেছেন, সকল আবৃত্তিকার অনেক অনেক সাফল্য গাথা, আপনাদের জীবন হোক সুন্দর, অভিনন্দন রইল। আবারও লিখেছেন, শুভকামনা রইল, তিনি লিখেছেন। কামাল ভাই লিখেছেন, সুন্দর হচ্ছে। আরো অনেক কমেন্ট। মালিক মাহমুদ ভাই লিখেছেন, উপস্থাপন খুব ভালো লাগছে। প্রত্যয় লিখেছেন, এক্সেলেন্ট। খায়রুল আলম লিখেছেন, শুভ কামনা। খায়রুল আলম আবারও লিখেছেন, উচ্চারণ, ফেরদৌসী আপুর উচ্চারণ চমৎকার। আর লিখেছেন, সাক্ষাৎ ভাইয়ের উচ্চারণও সুন্দর। ফারজানা আপুর আবৃত্তিও ভালো লাগছে। আসলে প্রত্যেকের কমেন্ট গুলো আমাদেরকে উজ্জীবিত করে যখন তারা এই কবিতার প্রোগ্রামগুলো দেখেন এবং আমাদেরকে উৎসাহিত করেন। আসলে আমরা শিক্ষক, জ্ঞানের সহযাত্রী, মননের ছায়া আমাদের চারপাশে। নতুন প্রজন্মের মায়ায় অন্ধকার থেকে আলোয় রূপান্তরিত আমরা শব্দ সৈনিক। অসীম মমতায় শান্তির স্নিগ্ধ আলো ছড়িয়ে আমরা চাই আমাদের মাঝে পৃথিবীটা আবারও উজ্জীবিত হোক, নক্ষত্রের আলোকে আলোকিত হোক প্রাণের জানালা। তাই এই আহ্বান সবার প্রতি, কবিতাকে ভালোবাসুন। আমরা এবারে যাচ্ছি বিথি আপুর কাছে। ফারজানা, বিথি আপু, আপনার এবারে কি উপস্থাপন আমাদের জন্য রয়েছে? আমাদের কোন এক দর্শক শ্রোতা আবুল হাসানের কবিতা শুনতে আমাদেরকে মন্তব্য করেছেন। আবুল হাসানের একটি কবিতা নিয়ে আমি পরের বার আসছি, আপনাকে বলবো সাথেই থাকুন। এখন আমি আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ঝর্ণার পাশে। ঝর্ণায় ডুব নিয়ে দেখি নিচে একটা তলোয়ার একটুও মরচে পড়েনি। অতসী ফুলের মতো আভা আমার হাতের ছোঁয়ায় হঠাৎ ভেঙে গেল তার ঘুম। নিয়ে উঠে আসি, চুপ করে বসে থাকি কিছুক্ষণ কাছাকাছি। আমার হাতের মুঠোয় রৌদ্রে দেখছি ঘুরিয়ে ফিরিয়ে, মাঝে মাঝে এক একটা ঝিলিক ঝলসে। মনে হয় না বহু ব্যবহৃত, ঠিক কুমারীর মতন কোথাও ঘোড়ার খুর বা দাগ নেই। শান্ত বনস্থলী, মাঝে মাঝে অনৈতিহাসিক হাওয়া এক মৌটুসি খুব ডাকাডাকি করছে তার সঙ্গিনীকে। জলের চঞ্চল শব্দ তাকে সঙ্গ দিচ্ছে। আমার চোখের সামনে হু হু করে পিছিয়ে যেতে থাকে সময়। কয়েকটি শতাব্দী গাছের শুকনো পাতার মতন উঠতে থাকে। সেই রকম একটা শুকনো পাতা ভেঙে গুড়িয়ে নাকের কাছের গন্ধ শুকি মনে পড়ে, অথচ ঠিক মনে পড়ে না। শুকনো পাতাগুলি আমি নৌকোর মতন ভাসিয়ে দেই ঝড়ে। ধন্যবাদ। বিথি আপু, আপনি যদি ইচ্ছে করেন এখনই শোনাতে পারেন, যেহেতু দর্শকের অনুরোধ রয়েছে। কবিতাটি যদি আপনার সঙ্গে থাকে, আবুল হাসানের কবিতা শোনাতে পারেন। আপনি ঠিক করতে থাকুন, আমি আরো দু একটি কমেন্ট জানিয়ে দিচ্ছি। শাহেজ বদরুল ভাই লিখেছেন, জাতির বিবেক, শিক্ষক সমাজকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। চৌধুরী ডেইজি সেনগুপ্তা লিখেছেন, সাথে আছি, থাকবো, অভিনন্দন সকলকে। নাজমুল হোসেন লিখেছেন, এই সন্ধ্যায় জাতি গঠনের কারিগরদের শুভেচ্ছা, শিমুল ম্যামের প্রতি কৃতজ্ঞতা। আবু সাইদ সিদ্দিকী সুদূর সিলেট থেকে লিখেছেন, সবাইকে শুভেচ্ছা। নীলা হালদার লিখেছেন, দারুণ, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ বিথি আপু।
আসলেই যারা কবিতার সাথে আছেন তাদেরকে আবারও ধন্যবাদ। যেহেতু একটি অনুরোধ এসেছে আহ, আবুল হাসানের কবিতা শোনার জন্য, আমরা ফারজানা বিথি আপুর কাছে যাচ্ছি, তিনি দর্শকের অনুরোধ যদি রাখতে পারেন। ধন্যবাদ। হুম, এরপরে আমরা যাব আবার সৈকত ভাইয়ের কাছে। ধন্যবাদ আপু। তার আগে বলে দিতে চাই, আমি খুলনা জেলা থেকে যুক্ত হয়েছি সবার সাথে। আর আবুল হাসান খুলনা জেলারই একজন কবি। অনেক সুন্দর সুন্দর কবিতা আছে তার। তো আমি সেখান থেকে এখন আবৃত্তি করব যুগল সন্ধি, আবুল হাসানের কবিতা যুগল সন্ধি। ছেলেটি খুঁড়ে মাটিতে মধুর জল, মেয়েটি কখনো পরে হয় না ছাবি, ছেলেটি তবুও গায় জীবনের গান, মেয়েটিকে দেখি একাকী আত্ম, ছেলেটির চোখে ভিক্ষের দাগ, মেয়েটির মুখে কত মায়া মৌনতা, জানি কত শতাব্দী জানি, কত যুগ ধরে কত না সে বলিদান, ছেলেটি খোঁড়েনি মাটিতে মধুর জল, মেয়েটি দেখেনি কখনো বকুল ফুল, ছেলেটি তবুও প্রকৃতি প্রতিনিধি, আবেগে উষ্ণ বকুলতলা, ছেলেটি যখন যেতে চায় দক্ষিণে, মেয়েটি তখনও ঝর্ণার গান গায়, মেয়েটির মুখে সূর্যাস্তের মায়া, ছেলেটি দিনের ধাবমান রোদ্দুরে কত না কাল ধরে কত না গধূলি তলে, ছেলেটি মেয়েটি এর ওর দিকে চাই, কত বিচ্ছেদ কত দান, কত যে অকাল শুভকাল পানি, ছেলেটির গায়ে বেঁধে কত পল্লব, মেয়েটিকে নিয়ে কত মেয়ে মরে যায়, ছেলেটি যদিও আঘাতে আহত, তবু মেয়েটি আবার কত বিদ্রোহ, কত না সে বলিদান পায় ওরা, কত না মহামারী, ছেলেটির বুকে মেয়েটির বরাবরই, মেয়েটির চোখে ছেলেটির ভালোবাসা, একজন ফুলের উদ্যানে আনে ফুল, একজন মাঠে ফলাই পরিশ্রম, কত না রাত্রি কত না দিনের ডেরা, কত না অশ্রু কত না আলিঙ্গন, ছেলেটি আবারও খোঁড়ে মাটি খোঁড়ে জল, মেয়েটি আবার নাকে নাক ছাবি, ছেলেটির চোখে মেয়েটির বড় ভয়, মেয়েটি দেখি একাকী আত্মহারা। ধন্যবাদ। ধন্যবাদ বিথি আপু, শিমুল, দর্শকের অনুরোধ একটি রক্ষা কথা করার জন্য। মিনিট আমি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি অনুরোধ করব যে যে কথা বলবে বা কবিতা আবৃত্তি করবে তাকে ছাড়া সবাইকে মিউট করে রাখতে। আমি যখন আবৃত্তি করছিলাম কার ওখান থেকে একটা শব্দ আসছিল, আমার বারবার মনোযোগ চলে যাচ্ছিল। তো আমরা সবাই নিজ দায়িত্বে এটা করে রাখি, কথা বলা শেষ হলে আমরা মিউট করে রাখি। ধন্যবাদ। ধন্যবাদ বিথি আপু। এবারে আমরা সাক্ষাৎ সৈকত ভাইয়ের কাছে যাব, তিনি প্রস্তুত হতে থাকুন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। যেখানে কবিতা নেই সেখানে আলো নেই, সেখানে সাহিত্যের ছোঁয়া নেই, সেখানে গভীর আধার, সেখানে আলোর কৌতূহল নেই, সেখানে অতল পারাবার। আর আজকে আমরা এই আলোর পথযাত্রীরা, আজকে এখানে এই শব্দ সৈনিকেরা এখানে বসেছি কবিতার পথ্য নিয়ে এই করোনার দুঃসময়ে একটু উজ্জীবনী শক্তি যোগাতে। ধন্যবাদ। আমরা যাচ্ছি সাক্ষাৎ সৈকত ভাইয়ের কাছে। ধন্যবাদ শিক্ষকের কলাম গ্রুপকে আমাদের জন্য, আমাদের এই সময় কবিতা পাঠের এই কথা ও কবিতায় কিছুক্ষণ এই আড্ডাটি আয়োজন করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ। সাক্ষাৎ সৈকত ভাই। ধন্যবাদ শিমুল আপা, আবারও কবিতায় ফিরে আসতে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আমাদের একটু কবিতা প্রযুক্তিগত শুনছিলাম। সমস্যা হচ্ছে। আমাকে কি জি শোনা যাচ্ছে? আমাকে শোনা জি, যাচ্ছে? শোনা যাচ্ছে। জি, আচ্ছা। শিক্ষকের কলামকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যে সারা দেশের সমস্ত শিক্ষক এখানে এসে কবিতা পড়বে, শিক্ষকের মননশীলতার পরিচয় দিবে।
সৃজনশীলতা পরিচয় দেব এবং সাহিত্য সংস্কৃতির যে শিক্ষকদের মাঝেও আছে, এটা তার একটি নমুনা, বিশাল নমুনা পরিচয় বহন করে এই গ্রুপটি। শিক্ষকের কলামের আমি গ্রুপটির অনেক অনেক শুভকামনা করি। এবার আসি আমার কবিতায়। জয় গোস্বামীর কবিতা স্নান আবৃত্তি করার চেষ্টা করছি। সংকোচ জানাই আজ একবার মুগ্ধ হতে চাই, তাকিয়েছি দূর থেকে, এতদিন প্রকাশ্যে বলিনি, এতদিন সাহস ছিল না কোনো ঝর্ণা জলের আজ দেখি অবগাহনের কাল পেরিয়ে চলেছে। সৈকত ভাই, মিউজিকটা একটু বেশি যাচ্ছে, মিউজিকটা একটু বেশি যাচ্ছে। জানি পুরুষের কাছে দস্যুতাই প্রত্যাশা করেছ, তোমাকে ফুলের দেশে নিয়ে যাবে বলে যে প্রেমিক ফেলে রেখে গেছে। জানি তার মিথ্যা বাগদান হাড়ের মালা এখনো জড়িয়ে রাখো চুল। আজ যদি বলি সেই মালার কঙ্কাল গ্রন্থি আমি ছিন্ন করবার জন্য অধিকার চাইতে এসেছি, যদি বলি আমি সেই পুরুষ, দেখো যার জন্য তুমি এতকাল অক্ষত রেখেছ ওই রোমাঞ্চিত যমুনা তোমার। শোনো, আমি রাত্রি জল, আমি সভ্যতার কাছে এখনো গোপন করে রেখেছি আমার দগ্ধ ডানা। সমস্ত যৌবন ধরে ব্যাধিঘোর কাটে আমি একা দেখেছি ফুলের জন্ম, মৃতের শয্যার পাশে বসে জন্মান্ধ মেয়েকে আমি জ্যোৎস্নার ধারণা দেব বলে এখনো রাত্রির এই মরুভূমি জাগিয়ে রেখেছি। দেখো, সেই মরুরাত্রির চোখে থেকে চোখে আজ পাঠালো সংকেত, যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে। সে যদি সংকোচ করে তবে লোক সম্মুখে দাঁড়িয়ে তাকে অন্ধ করো, তার দগ্ধ চোখে ঠেলে দাও অসমাপ্ত চুম্বন তোমার। পৃথিবী দেখো, এই তীব্র সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগ্রহ স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছ প্রকাশ্য ঝর্ণায়। ধন্যবাদ। ধন্যবাদ সাক্ষাৎ সৈকত ভাই। কবিতা হৃদয়কে দোলা দেয় নানা অনুভবে। আপনার কবিতা শুনে সেটাই মনে হলো। কখনো মনে হয় সুখের পরিপূর্ণতা কবিতা, কখনো মনে হয় ব্যথার আশ্রয় কবিতা। কবিতার আশ্রয় কোথায়? হৃদয়ে, না অনুভবে, না স্পর্শে? খুঁজে পাওয়া যায় না, সেটা কবিই বলতে পারেন। তাই পাঠক হৃদয় শুধু মূর্ছিত হয় নতুন আশায়, স্বপ্নে এবং কল্পনায়। আমরা সেই কবিতার গুরু রহস্য খুঁজতে যাব না, আমরা শুধু হৃদয়কে মূর্ছনায় উজ্জীবিত করব। এবারে আমরা সালিহা ফেরদৌস আপার কাছে যাব। আমরা হয়তো এটিই তার শেষ পরিবেশনা, তারপরে আমরা আবার সাক্ষাৎ সৈকত ভাইয়ের কাছে যাব। সালিহা ফেরদৌস ম্যাম, আপনি কোন কবিতাটি শোনাবেন? ধন্যবাদ শিমুল ম্যামকে আমাকে যুক্ত করার জন্য। আর এটা যেহেতু আমার শেষ পরিবেশনা, যদি দর্শকদের কাছে একটু ছোট্ট করে বিদায় নেওয়ার সুযোগ নিব আবৃত্তির পরে, আগে বলে রাখলাম। আবৃত্তি করব এখন আরণ্যক বসু, পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত কবি। তিনি একাধারে নাট্যকার এবং বাচিক শিল্পী এবং আমার খুবই প্রিয় একজন কবি। আবৃত্তি করছি আরণ্যক বসুর কবিতা মনে থাকবে। পরের জন্মে
বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, আমি তখন চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মে মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এ জীবনের পরিপাট্য সবার আগে খুঁজিয়ে দেব, তুমি কাঁদবে গভীর শোকে, এক নিমেষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানিক গান বাঁধবো, তোমার আমার অনুষ্ঠা নিয়ে নাক ছাড়িয়ে নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলি তলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছুই হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে চিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জীবন তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হব। মিলিয়ে নিও, পরের জন্মে পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে। মনে থাকবে, ধন্যবাদ। আর ধন্যবাদ দুঃখিত, সালিহা ফেরদৌস ম্যাম। সত্যি মনে থাকবে এই আজকের এই ক্ষণ, এই আবৃত্তি, এই কবিতা, এই কাব্যময় সন্ধ্যা নিশ্চয়ই কেউ ভুলে যাবে না। দর্শকের হৃদয়ে, শ্রোতার হৃদয়ে এটি অমলিন থাকবে। তো এবারে কি আমরা বিথি আপুর কাছে আরেকটি কবিতার জন্য যাব, ধন্যবাদ শিমুলাপু, নাকি আমি সৈকত একটু ভাই কে একটু কে সময় নিব, প্রস্তুত আর কি এই এটাই মুহূর্তে? যদি আমার শেষ পরিবেশনা হয়ে থাকে তো আমি একটু সময় নেই। আচ্ছা তাহলে, জি জি, আসলে শিক্ষকের আচ্ছা কলাম বলুন। চমৎকার একটা গ্রুপ, চমৎকার আয়োজন, এবং আবারও সেই শুরুর কথায় ফিরে যাই। শিমুলাপা, আপনার উপস্থাপনা অনবদ্য। এই আমার মতো সামান্য একজনকে এত চমৎকার করে, এত অসামান্য করে উপস্থাপন করলেন, যেটা আমার মনে থাকবে। এবং আপনার এরকম আয়োজনে আমন্ত্রিত অতিথি হওয়ার প্রত্যাশা রইল, আকাঙ্ক্ষা রইল। নিশ্চয়ই আসবো পরবর্তী কোনো আয়োজনে। আজ
কিছু গুণী মানুষের সাথে একই ফ্রেমে আবদ্ধ হতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। সময়গুলো স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে এবং প্রযুক্তির বদৌলতে এই বিষয়গুলোকে রিভিউ করার একটা সুযোগ, আবার স্মৃতিপটে ফিরিয়ে আনার একটা সুযোগ আমাদের আছে। এবং আজকের আয়োজন এমন ভাবে গেঁথে গেল, বোধ হয় ওই প্রযুক্তিগত রিমাইন্ডার দিয়ে মনে করিয়ে দিতে হবে না, এটা সব সময় আমাদের স্পন্দনে থেকে যাবে। আজকের আয়োজন আমাদের সাথে আজ যারা যুক্ত ছিল, যে গুণী মানুষগুলো আমার সাথে ম্যাচ ছিলেন, সবার জন্য শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। এবং সেই সাথে আজ দর্শক হিসেবে যে কবিতা প্রেমী মানুষগুলোকে আমরা পেয়েছিলাম, তাদের জন্য শুভকামনা নিরন্তর। এবং একটা বিষয় আমার সবসময় মনে হয় যে যখন এটা আসলে কেন হয় জানি না, যখনই কোনো আয়োজনে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দেখা যায়, সেখানে গানের একটা আগ্রহ, মানে গানের একজন দর্শক এবং শ্রোতা তৈরি হয়েই আছে। এবং সেক্ষেত্রে মনে হয় যে আমার কবিতা প্রিয় বা কবিতা পাগল মানুষগুলোর সংখ্যা যেন অনেক কম। কিন্তু আজকের এই আয়োজনে এসে মনে হলো যে না, সেই ধারণাটা আসলে একটু ভুল। এখানে অনেক 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 কবিতা পাগল মানুষের আনাগোনা আমাকে বিমোহিত করলো। আমি চমৎকৃত হলাম প্রত্যেকের উপস্থাপনায়, প্রত্যেকের পরিবেশনায়। আর আমি নিজেও স্পন্দনে কাব্য কথার নামে একটি সংগঠনের সাথে আছি এবং আমরা সবাই আছি এখানে, আমরা যে কয়জন আছি আমরা সবাই আছি। এবং আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্যটাই এরকম থাকবে যে কবিতার ভেতর আমরা কবিতায় ভালোবাসা বিলিয়ে দেব। কবিতা আমাদের ভালোবাসা বিলানোর ভাষা হোক, কবিতা আমাদের প্রতিবাদের ভাষা হোক, সমাজের যেখানে অবাঞ্ছিত, যেখানে অনাকাঙ্ক্ষিত, যা অপ্রত্যাশিত, কবিতাই হোক তার প্রতিবাদ। সবাই ভালো থাকবেন। বেশ ভালো লাগলো, অনেক ভালো লাগলো। ধন্যবাদ শিমুলাপুকে চমৎকার এমন আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সালিয়া ফেরদৌস ম্যামকে। আমি আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই, যিনি এই মুহূর্তে এই ক্যামেরার পিছনে বসে আছেন, শরীফুল ইসলাম ভাই। হয়তো নেট প্রবলেমের কারণে তিনি একটু প্রযুক্তিগত আমাদের অনুষ্ঠানে কিছু ত্রুটি ছিল। দর্শকবৃন্দকে অনুরোধ করব এই ত্রুটিগুলো তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই অনুষ্ঠানটির সাথে যারা যুক্ত আছেন, সকল গ্রুপের সকল অ্যাডমিন মডারেটর সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি ফারজানা বিথি আপুর কাছে যাচ্ছি। তিনি কি আমাদের উদ্দেশ্যে সর্বশেষ তার যদি কিছু কথা থাকে তিনি বলতে পারেন। এরপরই আমরা সাক্ষাৎ সৈকত ভাইয়ের কাছে যাব। বিথি আপু, আপনি আপনার দু একটি কথা আমাদের উদ্দেশ্যে বলতে পারেন। আর যদি কবিতা সংক্ষিপ্ত আকারে ছোট করে যদি বলেন তাহলে তাও একটি করতে পারেন, তবে ছোট করে। ধন্যবাদ। বিথি আপু কি নেট প্রবলেমে আছে হয়তো? বিথি আপু কি শুনতে পাচ্ছেন? একজন দর্শক আমি আমাদেরকে আমি মিউট হয়ে গেছি, আনমিউট করতে পারছি না। কথা শুনতে পাচ্ছি। শুনতে আমরা কথা পাচ্ছেন কি? জি, আমরা শুনতে আচ্ছা আচ্ছা। পাচ্ছি। বিথি আপু একটু প্রযুক্তিগত সমস্যা আছেন। ওনার জি জি, আমি আপনি ঠিক দেখছিলাম হতে থাকুন। স্ক্রিনে আছে। সৈকত ভাই, এখন আপনি যদি কিছু বলতে চান। বিথি আপু একটু নেটওয়ার্ক প্রবলেমে আছে হয়তো, আপনি যদি কিছু বলেন এই গ্রুপের উদ্দেশ্যে বা আপনার কিছু বলার থাকলে বলতে পারেন, তারপরে আমরা আবার বিথি আপুর কাছে যাব। ধন্যবাদ। আজকে সবচেয়ে ভালো লাগছে যেটা, যে আমরা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, একসঙ্গে একটি লাইভে একই রকম কার্যক্রমের সাথে জড়িত, অর্থাৎ কবিতার সাথে সম্পৃক্ততা নিয়ে আজকে লাইভটি চলছে। এটা ভাবতে খুবই ভালো লাগছে। কারণ যে
আহ, সচরাচর কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের পরিবেশে আর কি এরকম চর্চা একসঙ্গে হয়ে ওঠে না স্বভাবতই। যদিও আমরা স্কুলে বাচ্চাদেরকে আমরা কবিতা শিখাই, কবিতা পড়াই বাংলা পড়ার সাথে সাথে, কিন্তু এইভাবে আসলে স্পেশাল ভাবে কোনো আয়োজন করা হয় না। কিন্তু এই গ্রুপের মাঝে আজকে যে আমরা যে সুযোগটি পেয়েছি, এটা অনেক বড় একটি পাওয়া আমাদের স্পন্দনের কাব্যকথা সংগঠনের জন্য। আহ বরা পাশাপাশি আমাদের সকলের ব্যক্তিগত উদ্দেশ্যে, যেটা আমাদের জন্য সুফল বয়ে আনবে, যে আমরা শিক্ষকতার সাথে থেকে কবিতা চর্চার মধ্য দিয়ে সকলের সামনে নিজেকে উপস্থাপন করতে পারছি। সেই জন্য শিক্ষকের কলামের যারা অ্যাডমিন আছেন এবং মডারেটর আছেন, তাদের সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং শুভকামনা এই গ্রুপের জন্য। আর সেই সাথে আপনাকে অনেক ধন্যবাদ সঞ্চালক শিমুল সুলতানা ম্যাডামকে। উনি একজন হেড টিচার, বাংলাদেশের ঝালকাঠি জেলার। উনি একটা জায়গা থেকে সারা দেশের শিক্ষকদের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষকদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে একটা লাইভে অংশগ্রহণ করাচ্ছেন। এটা অনেক বড় একটা ব্যাপার। সেই জন্য উনার আমি দীর্ঘায়ু কামনা করি এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শিমুলাপা। আপনি অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা সবাই একসাথে একই কাঁধে কাঁধ মিলিয়ে, মনে মন মিলিয়ে, প্রাণে প্রাণ সঞ্চার করে আমরা যেন একই প্ল্যাটফর্মে দীর্ঘদিন থাকতে পারি, এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সৈকত ভাই, কিছু সুন্দর কথামালায় ঠিক যেন কবিতার মতো করেই কথাগুলো বললেন। বিথি আপু কি প্রযুক্তিগত সমস্যায় আছে কিনা আমি বুঝতে পারছি না। তো একজন দর্শক শ্রোতা আমাদেরকে অনুরোধ করেছিলেন জসিমউদ্দিনের প্রতিদান কবিতা শোনানোর জন্য। তো তার কবিতার 4টি লাইন আমি শোনাচ্ছি, এরপরে বিথি আপুর জন্য একটু অপেক্ষাও করছি। আমি আমি কি আছি? আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগিয়া আমি কাঁদি, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারি বুক ভরা গান, কাঁটা পেয়ে তারি ফুল করি দান, সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। দর্শকের অনুরোধ, আরো হয়তো অনেক অনুরোধ আছে, তো এই অনুরোধটি এই মুহূর্তে, যেহেতু বিথি আপুর সমস্যা আছে, সেই সুযোগে এই কবিতাটি সেই দর্শককে উৎসর্গ করে আমি পড়ে দিলাম। শুনতে পাচ্ছেন? বিথি আপু আমরা শুনতে পাচ্ছি। আপনি যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলুন। হোস্ট আছেন আমাদের সাথে? আমি ব্যাক স্টেজে আছি, আমাকে তিনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এই যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি, আপনি স্ক্রিনে আছেন, আপনি কথা আচ্ছা, বললে আমরা শুনতে পাচ্ছি, আপনি স্ক্রিনেই আছেন। ঠিক আছে, তাহলে আমি দুটি কথা বলে নিতে চাই। কথা বললে তো আসলে অনেক কিছুই বলা যায়, আহ, দর্শকের অত ধৈর্য থাকবে না। আমি সংক্ষেপে বলে দিতে চাই, আসলেই শিক্ষকের কলাম এই পেজটি অনেক ফ্রুটফুল একটা পেজ। আমি মনে করব যে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার এবং প্রাথমিক শিক্ষকদের জন্য একটি আইকন এই পেজটি। এই পেজে আমরা অনেক সৃজনশীল কর্মকে তুলে ধরতে পারবো, আমাদের আগামী প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করতে পারবো এই পেজের মাধ্যমে। এই পেজের সাথে সংযুক্ত যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
শিমুল আপা, আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তো শেষে আমি ছোট্ট করে আমার শেষ পরিবেশনা একটি কবিতা দিয়ে করতে চাচ্ছি। সেটা হচ্ছে একটি প্যারোডি কবিতা, কবি আবু হাসানের, সত্য ফেরারি। কোথায় পালালো সত্য? দুধের বোতলে, ভাতের হাঁড়িতে? নেই তো। রেস্টুরেন্টে, হোটেলে, সেলুনে, গ্রন্থাগারের গভীর গন্ধে, টেলিভিশনে বা সিনেমা, বেতারে, নৌকোর খোলে, সাপের ঝাঁপিতে? নেই তো। গুড়ের কলসি, বিষের কৌটো, চিনির বয়াম, বাজারের ব্যাগ, সিগারেট কেস, পানের ডিব্বা, জর্দার শিশি, লক্ষ্মীর সরা, নকশি পাতিল, চৌকির তলা, সবই খুঁজিলাম, খুঁজে দেখলাম নেই তো। সাংবাদিকের কাঠের ডেস্কে, কাগজে কেতাবে, কলমে, ইঞ্জেকশনে, দাদের মলমে, ভ্যানিটি ব্যাগে বা পকেটে, আঁচলে, কাগজে, কেতাবে, চিঠিতে, কলমে, ইঞ্জেকশনে, ব্যাংকে, আয়রন সেফে, সত্য নামক মহান বস্তু নেই তো। কবিতায় নেই, সঙ্গীতে নেই, রমণীর চারুঙ্গীতে নেই, পাগলের গার্হ্যেও নেই, নাটকের কোনো সংলাপে নেই, শাসনেও নেই, হাসনেও নেই, আধারেও নেই, আলোতেও নেই, রেখাতেও নেই, লেখাতেও নেই, তোরে নেই, প্রশ্নেও নেই, লেবাসে নেই, সিলেবাসে নেই, পারমিটে নেই, বোনাসেও নেই, হতাশায় নেই, আশাতেও নেই, প্রেম, প্রীতি, ভালোবাসাতেও নেই, এমনকি কালো বাজারেও নেই। কোথায় গেলেন সত্য? ধন্যবাদ। ধন্যবাদ ফারজানা বিথি আপু। সর্বশেষ একটি সুন্দর প্যারোডি কবিতার মাধ্যমে অনেক সত্যকে তুলে ধরলেন, যে সত্য আমাদের সমাজের ভিতরেই লুকিয়ে আছে, আর কবিতা সেই সত্যকেই খুঁজে বের করে। আর ধন্যবাদ বিথি আপুর এই সর্বশেষ সুন্দর পরিবেশনার জন্য। এবারে সাক্ষাৎ সৈকত ভাইয়ের কাছে যাচ্ছি। তিনি কি আমাদের শেষ ঝুলিতে কোনো কবিতা কি আপনার সাথে আমি পড়তে পারি? এমন কোনো কবিতা কি আপনার হাতের কাছে আছে? তাহলে একসাথে না হয় পড়ে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। এটি হবে আমাদের আজকের সর্বশেষ পরিবেশনা। হ্যাঁ, অবশ্যই আহ, আছে। একটা ছোট্ট কবিতা আছে, সেটা করা যেতে পারে। রফিক আচ্ছা, আজাদের ভালোবাসার সংজ্ঞা। হ্যালো, আমার আপনি কাছেও কি আছে শুনতে পাচ্ছেন? কবিতাটি। তাহলে আমি আপনার সাথে, হ্যাঁ জি, হ্যাঁ, আমিও তাহলে আপনার সাথে ধরছি, যদিও আগে থেকে কোনো অনুশীলন হয়নি, তারপরও দেখি। আচ্ছা, হ্যাঁ, শিওর। ভালোবাসা মানে দুজনের পাগলামি, ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা। ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি। ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা, ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির এক টানা ভেতরে বাহিরে দুজনের হেঁটে যাওয়া। ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালা সামনে অবিরল কথা বলা, ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালা সামনে অবিরল কথা বলা। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। মুখোমুখি বসে থাকা, মুখোমুখি বসে থাকা। আমি মনে করি কবিতা মানে সব কবিতা পড়ার পরেও কবিতা শোনার প্রতীক্ষা করা। এটাই হচ্ছে সেই ছোট গল্পের মতো, এই রাত যেন শেষ হয় না, কবিতার প্রহরের মতো প্রতিটা ক্ষণ আমাদেরকে কাব্যময় মধুরতায়, মূর্ছনায় আমাদেরকে তরঙ্গায়িত করেছে, উজ্জীবিত করেছে। আমরা ভালো লাগায় ডুবেছিলাম কথা, কবিতা এবং আড্ডায় কিছুক্ষণ।
আশা করি দর্শকবৃন্দের ভালো লেগেছে। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, কবিতার সাথে ছিলেন, সাহিত্য চর্চার সাথে ছিলেন, সাংস্কৃতিক আলোয় যারা নিজেদেরকে আলোকিত করার মননশীলতায় সৃষ্টিশীলতার সাথে ছিলেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে, শিক্ষকের কলাম গ্রুপের পক্ষ থেকে এবং এখানে যারা অতিথি রয়েছেন তাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এই ভালোবাসার বন্ধন আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর সৃষ্টিশীল প্রজন্ম হিসেবে গড়ে তুলবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক কলাম গ্রুপকে আবারও। আমরা যেন এই শুদ্ধ সাহিত্য চর্চার সাথে থাকি, আমরা যেন অনাগত সুদিনের প্রত্যাশায় এই মহামারীকে অতিক্রম করতে পারি। আমরা প্রত্যাশা করি সুদিন আসবেই। আমরা স্বপ্নের বীজ বুনি কবিতায় আর ভালো লাগায়। পাঠক শ্রোতা, আপনাদের সকলকে আবারও অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের পরিবেশনা থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। শুভরাত্রি। 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 আমরা আসুন কবিতাকে ভালোবাসি, কবিতার সাথে থাকি, সাহিত্য শিল্প ভাবনার সাথে থাকি, বাঙালি চেতনাকে উজ্জীবিত করি, সকল অমানবিকতা থেকে দূরে থাকি। ধন্যবাদ সবাইকে। এই সাহিত্য মগ্নতা যেন শেষ হতে চায় না। আমাদের বোধ, বিশ্বাস, এই সব কিছু আমাদের জাগ্রত করবে আমাদের আগামী দিনগুলোতে। আর আজকের এই শিক্ষকের কলাম গ্রুপে যারা ছিলেন এতক্ষণ, তাদের সৃষ্টিশীলতায় আমরা যেন আগামী প্রজন্মকে এভাবেই আলোকিত করতে পারি।